হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের বাংলা সিলেবাস ভিত্তিক যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো ছড়া কাকে বলে। ঠিক আছে, এই ছড়ার যে বৈশিষ্ট্য রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। দেখো, আলোচনার বিষয়ে যাওয়ার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের যে কোর্স ফি জায়গাটা সেটা ছোট্ট করে আমি একটু আলোচনা করে দিয়ে যাই। মেজর কোর্সের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু কোর্স ফি এখন আছে 1299, আর মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য আছে 699। এই তোমাদের কোর্স ফি রাখা আছে। আর আমাদের কোর্সে অ্যাডমিশনে যে যে সুযোগ সুবিধা তোমরা পাবে সম্পূর্ণ কোর্স ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে স্ক্রিনে, তোমরা একটু দেখে নেবে। আমি আলোচনার বিষয় চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো কি তো প্রথমেই ক্লাসের শুরুতে তোমাদেরকে বলেছি এই যে ছড়া যে আছে এই ছড়ার সংজ্ঞা বৈশিষ্ট্য সেই সম্পর্কে কিন্তু আছে ক্লাসে আমি আলোচনা করব। তো প্রথমেই চলে যাচ্ছে ছড়ার সামাজিক ও লোকায়ত উৎস, মানে এই ছড়ার উৎস কি রয়েছে। দেখো কি বলছি, শৈশবের মায়াজাল, যেখানে ছড়া যেন শৈশবের সোনার কাঠি, যার পরশে রূপকথার রাজ্য জীবন্ত হয়ে ওঠে। তো শৈশবকালে আমরা সবাই ঠাকুমা যে রয়েছে, ঠিক আছে, বয়স্ক মানুষদের থেকে কিন্তু আমরা ছড়া শুনেছি। ঠিক আছে, যেখানে আমরা রূপকথার গল্প কিন্তু অনেক শুনেছি, যেগুলো আমাদের জীবনে যেন জীবিত হয়ে উঠতো যখন আমরা সেই গল্পগুলো শুনতাম ছোটবেলায় ঠাকুমাদের কাছ থেকে, ঠাকুরদাদাদের কাছ থেকে। ঠিক আছে, তারপরে আদিম উৎস যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে সভ্যতার প্রারম্ভে দেবদেবীর উদ্দেশ্যে ছন্দ, সুর, স্তব, স্তুতি, ঠিক আছে, তারপরে নিবেদনের মধ্যে দিয়ে ছড়ার কিন্তু সূচনা হয়েছে। তাহলে কি দেখবো আমরা, এই ছড়ার সূচনা কোথা থেকে হলো? এখানে দেবদেবীর স্তুতি, ঠিক আছে, দেবদেবীর উদ্দেশ্যে তাদের যে স্তুতি, সেই ক্ষেত্রে কিন্তু এই ছড়ার আর কি উৎপত্তি হয়েছে। তারপরে লোকপ্রবাহ, যেখানে অন্তরের তাগিদ থেকে স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়ে পরিবারের সমাজ ও কাল অতিক্রম করে এই ছড়া কিন্তু ছড়িয়ে পড়ে। তারপরে সমষ্টিগত সম্পদ, যেখানে ব্যক্তি স্রষ্টা অজ্ঞাত থেকে যায় এবং কালক্রমে ছড়া সমগ্র মানব সমাজের নিজস্ব সম্পদে পরিণত। তাহলে শেষে আমরা কি দেখলাম, এই ছড়া যেখানে কোনো আমরা কিন্তু যে কোনো একটা ব্যক্তিকে আর কি যে কোনো একটা ব্যক্তিকে নাম উদ্দেশ্য করে কিন্তু বলতে পারবো না যে এই ছড়া রচনা করেছে বা এই ছড়া হচ্ছে প্রকাশ করেছে বা লিখেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে যে কে এর সূচনা করলো সেটা কিন্তু আমরা জানতে পারছি না। দেখো এখানে তাই বলেছে যে ব্যক্তি স্রষ্টা অজ্ঞাত থেকে যায়, মানে যে এর স্রষ্টা, যে সৃষ্টি করেছে এই ছড়ার, সে কিন্তু অজ্ঞাত থেকে যায় এবং কালক্রমে সমগ্র মানব সমাজের নিজস্ব সম্পদে কিন্তু পরিণত হয়। ঠিক আছে, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু ছড়ার ব্যবহার করে। ঠিক আছে, দেখো তারপরে কি বলছি, পরের আলোচনা চলে যাচ্ছি। ছড়ার উৎপত্তিটা আমরা জেনে গেলাম, কিভাবে এক একভাবে উৎপত্তিটা হচ্ছে। ঠিক আছে, যদি বলি ছড়া হচ্ছে লোকমুখে, যদি আমরা শুনি লোকমুখে কিন্তু এই ছড়ার আর কি প্রচলন রয়েছে। কোনো একটা ব্যক্তিকে আমরা কিন্তু বলতে পারবো না যে এই ছড়ার স্রষ্টা, মানে এই সৃষ্টি করেছে। ঠিক আছে, তারপরে বলছে ছড়ার ব্যুৎপত্তি ও সংজ্ঞার্থ, যেখানে আবিধানিক ও পণ্ডিতি অর্থ। আবিধানিক অর্থ অনুযায়ী যদি আমরা দেখি, স্বল্প ছন্দে গাথা গ্রাম্য পদ্যকথাকে কি বলে? ছড়া বলে। ঠিক আছে, তারপরে ডক্টর সুকুমার সেন আরেকটা সংজ্ঞা দিয়েছে, গানের মধ্যে ছড়ানো তা পরপর গ্রথিত, এই ছিল ছড়ার বৈশিষ্ট্য। তার পরের অর্থ হচ্ছে ছোটখাটো ছন্দময় রচনা। তো ছড়া বলতে আমরা বুঝতে পারি ছোটখাটো থাকবে, ঠিক আছে, ছোট থাকবে এবং ছন্দময় রচনা কিন্তু থাকবে। তারপরে কি বলছে, মৌখিক সাহিত্যের রূপ, যেখানে গ্রামে সাধারণ মানুষ তাদের দেখা জীবনকে জ্ঞাত ও অজ্ঞাত সারে মুখে মুখে ছড়ার আকারে ধরে রাখার চেষ্টা করেছে। মানে তাদের যে জীবনে দেখা যে সমস্ত গল্প, যে সমস্ত যে ছড়াগুলো রয়েছে সেগুলোকে কি করেছে, দেখো অজ্ঞাত সারে কিন্তু মানে যেগুলো তাদের মনে কল্পিত হয়েছে সেটাই কিন্তু ছড়ার মাধ্যমে প্রকাশ করেছে। তারপরে দেখো কি বলেছে, কোনো লিখিত রূপ না থাকায় তা লোকমুখে প্রচলিত হয়ে মৌখিক সাহিত্যের রূপ লাভ করে। তাহলে এর কিন্তু কোনো লিখিত রূপ নেই ছড়ার। ঠিক আছে, যা লোকমুখে কিন্তু মৌখিক আকারে এই সাহিত্যের রূপ লাভ করেছে। খুব সুন্দরভাবে যদি আমরা দেখি, রবীন্দ্রনাথের দৃষ্টিতে ছড়া, যেখানে ছড়াগুলি শিশু সাহিত্য তাহারা মানব মনে আপনি জানিয়াছে, ছড়াগুলির ভিন্নতা, অর্থবন্ধন শূন্যতা এবং বৈচিত্র্য বশতই চিরকাল ধরিয়া শিশুদের মনোরঞ্জন করিয়া আসিয়াছে, শিশুদের মনোবিজ্ঞানের কোনো স্রোত ধরিয়া রচিত হয় না। তার মানে শিশুদেরকে আনন্দিত করার উৎসে এই ছড়াগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রচিত রয়েছে। যেখানে ছড়াগুলো যে আছে, এই ছড়াগুলো
শিশু সাহিত্য আর মানব মনে কিন্তু আপনি জন্মেছে, মানে কেউ যে হঠাৎ এটা সৃষ্টি করেছে, একটুক্ষণ আগে আলোচনা করে কিন্তু তাই বললাম, সেই স্রষ্টারের নাম কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, শিশুদের মনোরঞ্জনের জন্য কিন্তু এই ছড়া রয়েছে। ঠিক আছে, ছড়াগুলো যেই কারণে এখানে দেখো শুরুতেই বলছে ছড়াগুলো হচ্ছে শিশু সাহিত্য। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে, গঠন ও ভাবগত বৈশিষ্ট্য, যেখানে ভাবের যুক্তিহীনতা রয়েছে। তারপরে এই ছড়ার ক্ষেত্রে আমরা কি দেখবো, ছড়ার যে কোনো যুক্তিযুক্ত ধারাবাহিক ভাব বিষয়ের সামঞ্জস্য থাকে না, এক দৃষ্টি থেকে অন্য দৃষ্টির ভাব কিন্তু হঠাৎ লাফিয়ে যায়। তার মানে এই ছড়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভাব অনুযায়ী কিন্তু সেটা চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে, কাহিনীহীনতা, যেখানে কোনো সুনির্দিষ্ট ঘটনার আখ্যান বা আনুপূর্বিক গল্প কিন্তু থাকে না, ছোট্ট চরিত্রের সমন্বয়ে কিন্তু ছড়া গঠিত হয়। মানে একটা খুব সুনির্দিষ্ট একটা চরিত্রকে কেন্দ্র করে হচ্ছে তা কিন্তু থাকে না। ঠিক আছে, এক কথা থেকে আবার আরেক কথায় আরেক চরিত্রে চলে যায়। ধ্বনি প্রাধান্য ও সুর, যেখানে অর্থের চেয়ে শব্দের ধ্বনি ও ঝংকার বেশি প্রাধান্য পায়, মানে অর্থের থেকে শুনতে যাতে আমাদের কাছে মধুর লাগে, সেই শব্দটা শুনতে যাতে আমাদের মধুর লাগে সেটা কিন্তু বেশি প্রাধান্য পায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটুক্ষণ আগে বললাম শিশুদের মনোরঞ্জনের জন্য যদি যে কোনো একটা ছড়া বলা হয়, সেটা যদি শুনতে মধুর লাগে তারা কিন্তু সেটা শুনে অনেক তাদের মন আনন্দিত হয়। ঠিক আছে, সেই কারণে কিন্তু এই ছড়াগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থের দিক থেকে শব্দ ঝংকারে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তারপরে ভাষাগত ও রসাত্মক বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে পয়েন্ট করে করে বলে দিয়েছে। উপদেশ, এক সেকেন্ড, কি বলছে যে উপদেশ নিরপেক্ষ রস প্রাধান্য, ছড়ার নীতি উপদেশ দেওয়ার কোনো প্রচেষ্টা থাকে না, কেবল বিশুদ্ধ আনন্দ চিত্রলাভ কিন্তু স্থান আর কি পায়। তারপরে সংক্ষিপ্ততা ও অনতি দীর্ঘতা, ঠিক আছে, অনতি দীর্ঘতা, তাহলে এই ছড়াগুলো আমরা দেখবো খুব বিশাল বড় কিন্তু হয় না, খুব ছোট ধরনের কিন্তু হয়ে থাকে প্রথমে ছড়াগুলো। ঠিক আছে, তারপরে কি বলছে, লঘু ও চপল ভাষা, যেখানে এর ভাষা অত্যন্ত হালকা ধরনের হয়ে যায়, দ্রুত গতি সম্পন্ন চপল প্রকৃতির, যা স্বতঃস্ফূর্ত ছন্দে কিন্তু তৈরি হয়েছে। তারপরে হৃদয়গ্রাহী রস, যেখানে ছড়ার রস অত্যন্ত চতুল সরস এবং শিশু মনকে কিন্তু নিমেষেই মুগ্ধ করে। ঠিক আছে, দেখো এখানে খুব সুন্দরভাবে তারপরে কি বলছে, ছড়ার সার্বিক তাৎপর্য যদি আমরা দেখি, লোক সংস্কৃতির দর্পণ, ছড়া গ্রাম বাংলার সরল মানুষের আনন্দ বেদনা ও চারপাশের জীবনের যে চিত্র সেটাই কিন্তু বহন করে। ঠিক আছে, তারপরে শিশুদের বিকাশের ক্ষেত্রে আমরা দেখব কৃত্রিমতা মুক্ত যে রয়েছে সাহিত্য শিশুদের কল্পনা শক্তি ও ভাষারীতি বিকাশে অনন্য ভূমিকা কিন্তু পালন করে। তারপরে কি বলছে, অনশ্বর ঐতিহ্য, যেখানে মুখে মুখে পরিবাহিত হয়ে এই সাহিত্য যুগ ধরে যুগান্তর প্রবাহমান। ঠিক আছে, তো এটা কিন্তু লোকমুখে প্রচলিত রয়েছে এই ছড়া। ঠিক আছে, দেখো তাহলে আজকে এই টপিকটা নিয়ে আলোচনার বিষয় কিন্তু আমার এতটা ছিল, আলোচনা এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে যায়। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে পিস্টিক্যাল পাবলিশার রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের এনইপি বেসিস বিভিন্ন যে সিলেবাসের মেজর মাইনর, ঠিক আছে, তো সমস্ত সিলেবাসের কিন্তু তোমাদের যে বইগুলো সেগুলো কিন্তু লঞ্চ করা হয়েছে। যাদের যাদের প্রয়োজন দেখো বোর্ডের কর্নারে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।